ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকে ভিডিওতে কথা বলবো যারা মানসিক সমস্যায় ভুগছেন, যারা চাচ্ছেন এই ধরনের চিকিৎসা নিবেন। প্রথমেই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আমি অনুরোধ করব, কেননা মানসিক সমস্যার যে চিকিৎসা নিতে গিয়ে আপনার একটা সতর্ক বার্তা আমি এই ভিডিওর মাধ্যমে দিব। তো অবশ্যই আপনাকে এই সতর্ক বার্তা শুনে তারপরে কি করণীয় সেটি আপনি করতে পারবেন। বেশ কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমার অভিজ্ঞতার জায়গা থেকে আমি বেশ কিছু কথা বলবো আপনাদেরকে। আমি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসজামান রাজু। আপনারা জানেন যে মনের রোগ বা মানসিক সমস্যার কারণে যে চিকিৎসা পদ্ধতি সেটি দু ধরনের হয়ে থাকে। এক হলো কাউন্সেলিং বা সাইকোথেরাপি, আরেকটা হচ্ছে ওষুধের মাধ্যমে চিকিৎসা। দুই ধরনের প্রফেশনালরা থাকে। এক হচ্ছে যারা সাইকোলজিস্ট, তারা হতে পারে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট অথবা কাউন্সেলিং সাইকোলজিস্ট। অন্যদিকে থাকে সাইকিয়াট্রিস্ট। এখন আপনারা যারা মানসিক সমস্যায় ভোগেন, আপনারা জানবেন যে মানসিক রোগে ভোগা মানে হলো মানসিক রোগ এক প্রকার না, অসংখ্য মানসিক রোগ আছে। প্রত্যেকটা মানসিক রোগের পিছনে আবার বেশ কিছু লক্ষণ থাকে। যেমন আপনাকে যদি ডিপ্রেশনের কথা বলা হয়, ডিপ্রেশনের ভিতরে কিন্তু অনেকগুলো লক্ষণ যদি নির্দিষ্ট সময় অনুযায়ী চলতে থাকে তখন এটাকে বিষণ্ণতা বা ডিপ্রেশন বলা যাবে। ঠিক একইভাবে প্যানিক অ্যাটাক, ওসিডি, সিজোফ্রেনিয়া বা বাইপোলার মুড ডিসঅর্ডার বা অন্যান্য পার্সোনালিটি ডিসঅর্ডার, যেটাই বলে না কেন, এর পিছনে আপনাকে অবশ্যই লক্ষ্য করতে হবে যে নির্দিষ্ট যে লক্ষণগুলো নির্দিষ্ট পরিমাণ বা নির্দিষ্ট সময় অনুযায়ী ছিল কিনা। এখন অনেকেই আছেন যে মানসিক রোগের চিকিৎসা নেবেন, কিভাবে শুরু করবেন বা কোথা থেকে শুরু করবেন সেই বিষয়টি জানেন না। আসলে আপনার সমস্যাটা যদি কোনো মানসিক রোগ পর্যায়ে পৌঁছায়, সেক্ষেত্রে এটাকে আইডেন্টিফাই করা হয় যে আসলে এটা আপনার কতটুকু এফেক্ট ফেলেছে। আপনার পার্সোনাল লাইফ, মানে আপনি পার্সোনালি যে কাজগুলো করেন সেগুলো যদি ঠিকমতো করতে পারেন, হয়তো বা আপনার ডিপ্রেশন, অ্যাংজাইটি বা ওসিডির কিছু লক্ষণ আছে। দ্বিতীয়ত, আপনি যদি সামাজিক ক্ষেত্রে অন্যদের সাথে চলার ক্ষেত্রে যে বিষয়গুলো সেগুলো ঠিকমতো করতে পারেন। ৩ নম্বরে হলো আপনার ভবিষ্যৎ নিয়ে ভালো ভাবনা চিন্তা করতে পারেন বা অতীত নিয়ে ভালো ভাবনা চিন্তা মোটামুটি করতে পারেন। তাহলে আপনার এই যে সমস্যা, মানসিক সমস্যার জন্য আপনাকে যেতে হবে একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে। আপনাকে যদি কাউন্সেলিং নেন, যদি এই অবস্থায় থাকে, মোটামুটি ৬টা, ৮টা বা 10টা সেশনের ভিতরেই আপনার ভিতরে ইমপ্রুভমেন্টটা আপনি বুঝতে পারবেন। যদি এইটি অনেক বেশি হয় সেক্ষেত্রে সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে। এখন আমার একটা অভিজ্ঞতার কথা আমি বলি, কী কারণে সতর্কতার কথাটা আমি বললাম। কাউন্সেলিং এবং সাইকোথেরাপি একই জিনিস। কাউন্সেলিংয়ের ক্ষেত্রে যেটা হয়, বেশি এক্সপ্লোর করা হয়, আপনার প্রবলেমগুলো আইডেন্টিফাই করা, কোথা থেকে শুরু হয়েছিল, কী ধরনের সমস্যা তৈরি করেছে, সো এটা আর ভবিষ্যতে কী ধরনের সমস্যা তৈরি করতে পারে, কী কারণে এটা চলমান আছে, আর এটা যখন সমস্যাটা চলে তখন আপনি কিভাবে এটাকে ম্যানেজ করেন, সেই বিষয়গুলো কাউন্সেলিংয়ের যে জায়গাটিতে এটা কিন্তু দীর্ঘ সময় ধরে করা হয়। আরেকটা হলো সাইকোথেরাপি। এখানে বিভিন্ন রকমের থেরাপিউটিক টেকনিক আছে, যেমন সিবিটি, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, ইএমডিআর থেরাপি, ডিবিটি থেরাপি, যেই থেরাপিগুলোই বলেন না কেন, এখানে কিন্তু এই যে থেরাপিউটিক প্রসেসের মাধ্যমে আপনার সাইকোলজিক্যাল যে প্রবলেমগুলো সেগুলো সাইকোলজিক্যালি এটাকে রিজলভ করা হয় বা এটার চিকিৎসা দেওয়া হয়। এখন আমার কাছে একজন পেশেন্ট আসলো, সে বাংলাদেশের ঢাকাতে থাকে না, বাংলাদেশে থাকে, কিন্তু অন্য একটা বিভাগ থেকে সেশন নিয়েছিল। মোটামুটি এক একটা সেশনের ভালো একটা পেমেন্ট কম, তার উদ্দেশ্যে ওখানে কমে সে পেয়েছিল তার এলাকায়। সে প্রায় ৫৭টা সেশন নেয়, প্রায় মনে করেন তাহলে ৫৭ সেশন মানে ৫৭,০০০ টাকা খরচ হলো। তার যে প্রবলেমটা, সেই প্রবলেমটা প্রায় ৮ বছর ধরে ঘুরছে, একই প্রবলেম থেকে যাচ্ছে। কাউন্সেলিং যখন করেছিল, কাউন্সেলিং বলেন বা সাইকোথেরাপি, তখন তাকে বলা হয়েছিল সে যখন কোনো চিন্তা আসবে সে চিন্তা যেন না করে। দিস ইজ টাফ। আপনি চিন্তা করে দেখেন, আপনাদের ভিতরে কারো ভিতরে যদি এরকম থাকে, চিন্তা আসে, এটা কিন্তু আপনাকে কন্ট্রোলে অনেকাংশেই থাকে না, যেটাকে আমরা বলি ইন্ট্রোসিভ থট। এখন ওসিডির ক্ষেত্রে এটা কিন্তু বেশি পরিমাণ থাকে, ডিপ্রেশনের ক্ষেত্রে থাকে, অনেকের ভিতরে পিটিএসডি থাকে, সেক্ষেত্রে থাকে। মোটামুটি অন্য অন্য যে ডিসঅর্ডারগুলো সেগুলো কম বেশি কিন্তু এটা থাকে। এখন সে যে সাইকোথেরাপিস্ট বা কাউন্সিলরের কাছে গিয়েছিল, সে কিন্তু তাকে বলেছে যে চিন্তাটা করবেন না, আর তার রোগই হচ্ছে যে এটা, যে এই চিন্তাটা তার আসে। এখন ওই ব্যক্তি কতটা সমস্যার ভিতরে পড়ে গিয়েছে যে তাকে তো এই চিন্তাটা করা যাবে না, তাহলে সে তো পারছে না।
ঠিক একই রকম 57টা সেশনে প্রায় তার কাছে 2 বছরের মতো সেশন নিয়েছিল, কাউন্সেলিং সেশন। স্পেসিফিক্যালি তার কথাগুলো শুনেছিল এবং তাকে ট্রিটমেন্টের জায়গাটাতে যেগুলো বলা হয়েছিল সে সেগুলো করতে পারেনি। সেই পেশেন্টটা আমার কাছে চলে আসে এবং যখন আমি বলেছিলাম যে আপনি রেগুলারলি সেশন নেবেন, 6 সেশনে আপনার কাছ থেকে একটা ফিডব্যাক নেব যে আপনি প্রথমে আসার আগে কেমন ছিলেন, 6 নাম্বার সেশনে কেমন ছিলেন। ঠিক একই বিষয়টা সে অনলাইনে কাউন্সেলিং নিয়েছিল আর কিছু কিছু এসে নিয়েছিল, যেহেতু তার বাসা দূরে। সো 6 নাম্বার সেশনে আসার সময় সে বলে যে আগের থেকে অনেক ভালো, বেটার, 60% সে এখন ভালো আছে। তারপর বললাম যে ঠিক আছে, তাহলে 11 নম্বর সেশন আরও 5টা সেশন আমরা করব, তারপরে দেখব যে আপনার অবস্থাটা কী হয়। 11 নম্বর সেশনে গিয়ে সে বলেছিল যে আমি এখন 80% ওকে আছি এবং আর যতটুকু আছে তারা আমার কাছে মনে হয় না খুব বেশি সমস্যা। তাহলে 11 নম্বর সেশনে আমাদের এখানে যে ফি আছে সেটা যদি বলা হয়, এটা আপনারা অনেকে জানবেন বা জানেন, আপনারা অনেকেই আছেন যে এখান থেকে আমার কাছ থেকে কাউন্সেলিং নিচ্ছেন। সো এই 11 সেশনে সে কিন্তু ভালো হয়ে গেল, তার প্রবলেম প্রায় 8-9 বছর ধরে এবং সে প্রায় 2 বছর ধরে তার কাছ থেকে কাউন্সেলিং নিচ্ছিল। সো বিষয়টি হলো যে এখানে ব্যাপারটা হলো তার এই 8-9 বছরের যে যন্ত্রণা, যে কষ্ট, তারপর আবার 2 বছর ওইখানে কাউন্সেলিং নিল, প্রায় 10 বছর, এবং সেখানে আমার কাছে প্রথম যে সেশন নেয় তাতে প্রায় 1.5 মাসের মতো 5টা-6টা সেশন হয়ে যায়। মোটামুটি 3 মাসের ভিতরে তার 10টা-11টা সেশন হয়ে যায়। সো এরপর সে কিন্তু এখন পর্যন্ত ভালো আছে। গত 6 মাসে কিন্তু সে আমার সাথে যোগাযোগ করেনি এবং তার টার্মিনেশন পর্যায়ে আছে। এখন কথা হলো, অনেক সময় আছে যে অনেকে কম টাকাতে বিভিন্ন রকমের কাউন্সেলিং সেশন নিতে চান। এখন এই যে কাউন্সেলিং সেশন আপনি কম টাকাতে নেবেন, কার কাছ থেকে নিচ্ছেন সেটা তো ইম্পর্টেন্ট। আপনি দেখেন, আমি জানি না কার কাছ থেকে সে কাউন্সেলিং নিচ্ছিল, এরকম অহরহ ঘটনা আমার কাছে আসে, আমি শুনি। সো সে হয়তো এই যে তার অনেকগুলো সমস্যা, সেগুলো হয়তো অল্প সময়ের ভিতরেই সে রিজলভ করতে পারতো, কিন্তু পারেনি। কী কারণে? হয়তো সে সঠিক জায়গাটিতে যেতে পারেনি। এবং সেক্ষেত্রে আমি বলবো, অবশ্যই আপনারা যখন কাউন্সেলিং নেবেন বা সাইকোথেরাপি নেবেন মেন্টাল হেলথ আপনার সমস্যার কারণে, আপনি আগে বুঝে শুনে জেনে নেবেন। কাউন্সেলিং সাইকোলজিস্ট তাদেরকে বলা হয় যারা এই বিষয়ে এমফিল করা। এছাড়া এমফিল করার নিচে যারা আছেন তাদেরকে বলা হয় অ্যাসিস্ট্যান্ট কাউন্সেলিং সাইকোলজিস্ট। তাদের কাজ থাকে মূলত যারা কাউন্সেলিং সাইকোলজিস্ট তাদের আন্ডারে থেকে কাজ করা। তারা যদি নিজেরা এই সেশনগুলো নেয়, তার মানে হলো যে তারা সুপারভিশন নেয় না। যখন সুপারভিশন নেন না, তখন কিন্তু তারা এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে খুব হার্মফুল হয়। আমার ওই পেশেন্টের ক্ষেত্রে তার প্রায় 10টা বছর, আপনারা বুঝতেই পারেন যে তার লাইফের 10টা বছর সে কতটা টর্চারের ভিতর দিয়ে গিয়েছিল। যখন সেশনে আসে, যখন মানসিক রোগের চিকিৎসা নিতে আসে, তখন কিন্তু সে অবস্থাটা আরও খারাপ হয়ে গিয়েছিল। তো তাহলে আপনারা কি বলবেন যে আপনারা পরপরতে আপনারা কি সেশন নেবেন কি নেবেন না, সেটা তো আপনার উপর নির্ভর করবে। মনে রাখবেন, এমফিল করা যদি থাকে অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, আপনি তার কাছ থেকে কাউন্সেলিং নিতে পারেন। একটু যে কেউরই কাছে আপনি নিতে পারেন যারা প্রফেশনালি কাউন্সেলিংটা করায়। আদারওয়াইজ অন্যদের ক্ষেত্রে যদি আপনি কাউন্সেলিংটা করতে যান, তাহলে হয়তো বা সময়টা যাবে, আপনার টাকারও ক্ষতি হবে এবং মাঝখানে অনেক হয়তো বা দেখা যাবে ফ্যামিলিগত বা অন্যান্য বিষয়ের ক্ষেত্রে আর সমস্যা তৈরি হবে। সো আজকে ভিডিও এখানে রাখছি। কারো কোনো প্রশ্ন থাকলে, কোনো কিছু হেল্প দরকার হলে অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।